তাদেরকে সম্মান জানাতে পারি, শ্রদ্ধা জানাতে পারি এবং তারাও শারীরিকভাবে আমাদের কাছ থেকে প্রয়াত হলেও তাদের এই যে স্বপ্ন নিয়ে যে সংগ্রাম আমরা করবো সেই সংগ্রামের মধ্যেই তারা আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। এমনি কমরেডরা বলেছেন, কমরেড রাজিবুজ্জামান রতন একটু বলেছেন যে দুইজনের মানে অবস্থার কথা বলছেন, আমি শুধু একটু বলি জানার জন্য আমাদের কমরেডদের সম্পর্কে, যে তারা আমরা সবসময় বলি যে শ্রমিক শ্রেণীর মধ্য থেকে এই বিপ্লবী আন্দোলনে আসবে, আবার মধ্যবিত্ত শ্রেণীর থেকেও শ্রেণীচ্যুত হয়ে এই বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত থাকবে। এখানে আর্থিক সচ্ছলতা, অসচ্ছলতা, পারিবারিক শিক্ষা জ্ঞান ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমাদের কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ সম্পর্কে শুনেছেন। তার বিভিন্ন বিষয়, যে সমস্ত বিষয় নিয়ে যে আমরা সন্তুষ্ট ছিলাম তা না, তো অনেক বিষয় নিয়ে রাগারাগি হতো, তর্ক বিতর্ক হতো, সেগুলো আমরা বলতাম, তিনি শুনতেন, তিনি বলতেন, আমরা শুনতাম। এবং যা আমাদের জাকির বলতো যে আমাদেরও সবকিছু নিয়ে তিনি যে সন্তুষ্ট ছিলেন তা তো না, মনে করে যে এটা ঘাটতি, এটা ঘাটতি, এগুলো নিয়ে কথা হতো। খায়ের ইমতিয়াজ মাসুদের বাবা কিন্তু একজন এমপি ছিলেন ওখানকার, এবং তিনি কুমিল্লা বোর্ডেরও, যখন প্রথম হয় কুমিল্লা বোর্ড, সেই কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন। ওই কমলনগরে, সেখানে হাজিরহাটে যে প্রথম একটা বিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত হয়, 3টা বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয় ছিল প্রথমে ওই কমলনগরে, 3টার মধ্যে একটা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন, মানে সেটা একটা কোএডুকেশন, নারী পুরুষ একত্রে সেখানে পড়ে। তার দাদাও এখানে মন্ত্রী ছিলেন এখানে। তার চাচা একজন একসময় জাসদ রাজনীতি করতেন, প্রখ্যাত ছাত্র নেতা ছিলেন, আবুল বারকাত দুলাল। পরবর্তীকালে তিনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন। তিনিও কিন্তু শিক্ষানুরাগী ছিলেন। ওখানে ওই কমলনগরে একটা কলেজ যে আছে, এখন সেটা সরকারি কলেজ, উপকূল কলেজ, সেই উপকূল কলেজের প্রতিষ্ঠাতা কিন্তু এই আবুল বারকাত দুলাল। তিনি জমি দিয়েছেন, জমি দেওয়ার পরে ওখানে কলেজটা প্রতিষ্ঠিত করেছেন। ভাই, তারা দুই ভাই, দুই ভাইয়ের এক ভাই, বড় ভাই, তার ভাইকে কিন্তু কোনোদিন ওই কি আজাজ ভাই, মাসুদ ভাই এটা বলতেন না, ভাইয়া, ভাইজান, ভাইজান বলতেন আমাদের দাওয়াত ভাই। এবং সেখানে এই খায়ের আজাজ মাসুদ, উনিও প্রখ্যাত ছাত্র নেতা ছিলেন, এখন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি কিন্তু আমাদের যখন এই যে জাসদ বাসদের যে বিতর্ক হয় জাসদের অভ্যন্তরে, ডেমোক্রেটিক ন্যাশনাল গভর্নমেন্ট ডিএনজি, গণতান্ত্রিক জাতীয় সরকার, এবং আমরা এই গণতান্ত্রিক জাতীয় সরকারের বিপক্ষে ছিলাম, যারা আমরা বাসদ করি, বাসদের জাসদ থেকে বেরিয়ে আসছি। এটা ছিল প্রধান বিতর্ক, একটা মূল বিতর্ক ছিল গণতান্ত্রিক জাতীয় সরকারের পক্ষে এবং বিপক্ষে। খায়ের এজাজ মাসুদ আমাদের এই এনটি ডিএনজি গণতান্ত্রিক জাতীয় সরকারের বিপক্ষে যে বক্তব্যগুলো, সেগুলোই প্রধানত সে এই বিশেষ করে ছাত্রলীগের অভ্যন্তরে সেখানে জোরালো ভাবে তিনি উপস্থাপন করতেন, এই খায়ের এজাজ মাসুদ দাউদ। একটা জিনিস, এটা দাউদ ভাই সম্পর্কে তো বলেছেন যে এই জায়গাতে এই ধরনের মধ্যে একটা ওই এলাকার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবার, হাজি পরিবার, হাজি বাড়ি। ওই মোহাম্মদ তোহা আমাদের এই দাউদ ভাইয়ের কিন্তু দাদা ছিলেন, মানে মানে দাদার আপন ভাই, মানে বাপের চাচা, এই মোহাম্মদ তোহা। উনি তোহা সম্পর্কে জানেন, উনি কমিউনিস্ট আন্দোলন করছেন। কমিউনিস্ট পার্টি যখন এখানে 66-তে ভাগ হয়, সেই ভাগের মধ্যে সুখেন্দু দস্তিদার এবং মোহাম্মদ তোহা, এই দুইজন ছিল এক পক্ষে, আর 6 জনের মধ্যে আর 4 জন ছিল মনি সিং সহ, আর বাকিরা ছিল এক পক্ষে। এই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি যখন ছিল 66 সনে যখন ভাগ হয়, সুখেন্দু দস্তিদার এবং মোহাম্মদ তোহা তারা আলাদা হয়ে যায়, পিকিং পন্থী হিসেবে তারা পরিচিত হয়, আর এরা হয় মস্কো পন্থী হিসেবে। কাজে এই ধরনের একটা পরিবার থেকে কিন্তু দাউদ ভাই এখানে আসছে, যে জাসদ রাজনীতি, তার পেছনে তার চাচা আবুল বারকাত দুলাল এবং ভাই খায়ের আজাদ মাসুদ, তাদেরই অবদান বেশি। তাদের সংস্পর্শে এসেই জাসদের যে রাজনীতি, জাতীয় ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয় এবং তার ধারাবাহিকতায় এসে জাসদ বাসদের বিভক্তির সময় সেখানে বাসদের সাথে পক্ষেই উনি অবস্থান নেয়, বাসদ ছাত্রলীগের পক্ষে, এবং বাসদের রাজনীতির সাথে যুক্ত হয়। অর্থনৈতিক ভাবেও এটা মানে মানে সচ্ছল, বাস্তবে ওখানে ওই এলাকায় তারা একটা যোদ্ধার পরিবারের মতোই, মানে প্রচুর জমি, চরাঞ্চল তো
সেই চরের মধ্যে যোদ্ধার পরিবার, তাদের মানে প্রচুর জমি ছিল। তো সেই জায়গা থেকে সে এই রাজনীতির সাথে আসছে। কিন্তু আবার ওই যে প্রথম ভাই যেটা বললেন, সেখান থেকে আসছে ঠিকই এই রাজনীতি করার জন্য, এই কষ্টকর সংগ্রাম করার জন্য। কিন্তু তারপরেও সেই দায়িত্বটা কতটুকু পালন করতে পারছেন, সেই ভূমিকাটা কোনো বাধা তো তার ছিল না, অর্থনৈতিক কোনো সংকট তার ছিল না, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে খুবই সচ্ছল মানুষ ছিলেন। তারপরেও কিন্তু যেই ভূমিকা উনি রাখতে পারতেন সেটা রাখছেন কি, না রাখলে কেন রাখেন নাই, সেটাও কিন্তু আমাদের জন্য শিক্ষা, যে আমরা আমাদের সামনেও যে বাধা যেগুলো আছে কাজ করে, সেগুলো থেকে কিভাবে আমরা শিক্ষা দেব। তিনি এক মানে তার স্ত্রী এবং 2 সন্তান রেখে গেছেন। স্ত্রী ওই যে তার বাবার প্রতিষ্ঠিত যে স্কুল মিল্লাত একাডেমি, সেই একাডেমিতে শিক্ষকতা করেন। আর বড় ছেলে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি ইংল্যান্ডে থাকেন, ব্রিটিশ এয়ারওয়েজে চাকরি করেন। ছোট ছেলে এটা খায়ের অলিন্দ মাসুদ, আর বড় ছেলের নাম খায়ের নিলয় মাসুদ, সে থাকে ইংল্যান্ডে। আর ছোট ছেলে এখানেই থাকেন, আমাদের এই যে বাসভবনে তাদের একটা ফ্লোর আছে, একটা ফ্লোরের অর্ধেক, সেখানে থাকেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ওখানে পড়াশোনা করে। একটা জিনিস এখানে যেটা আছে তার জিনিস, এই এই দাউদ ভাই কিন্তু নোয়াখালীর সমন্বয়ক ছিলেন। তার আগে কিন্তু লক্ষ্মীপুর জেলারও পার্টির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন একটা সময়কাল পর্যন্ত। ওখানে লক্ষ্মীপুর যেহেতু তার বাড়ি, লক্ষ্মীপুরের ওখানে পার্টির দায়িত্ব পালন করেছেন। এখানে বিভিন্ন জায়গায় ওখানকার ওই আন্দোলনের সাথে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। এই আন্দোলনের সাথে সামনের সারিতে থেকেই এই যে বললো যে আমাদের লিপন বলে গেছে যে ইব্রাহিম খলিল আমাদের এখানে 4 বারের মানে মেম্বার, তো মেম্বারই ইলেকশন করে, সদস্য ইউনিয়ন পরিষদে, তাকে চেয়ারম্যান ইলেকশন করতে বললে করে না, ওই যে মেম্বার হিসাবে সে দায়িত্ব পালন করে। ভোট থাকে সে এখানে সদস্য হিসাবে জিতেছে, বিপুল ভোটে সেখানে জয়লাভ করে এবং নানামুখী আন্দোলনের সাথে ছিল। আমাদের দলের সাথে সে যুক্ত ছিল না। আমাদের দলের উদ্যোগে মানে অন্যান্য দলকে যুক্ত করেও ওখানে যখন ভূমিহীনদের যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনে সেখানে যুক্ত হয়েছিল ইব্রাহিম খলিল। তখন আমাদের পার্টি করতেন না, ওই আন্দোলনে যুক্ততার মধ্য দিয়ে তাকে কিন্তু আমাদের এই ওখানে তখন ইয়েরাও ছিল, হাদি ভাই ছিল, নান্টু ভাইরাও ছিল, তাদের সংস্পর্শে এসে সে কিন্তু এই দলের সাথে এখানে যুক্ত হয় ইব্রাহিম খলিল, এবং এখনো পর্যন্ত দলের সাথে সে এখানে যুক্ত আছে। তো কাজে এই আন্দোলনগুলো কিন্তু নোয়াখালীতে থাকলেও লক্ষ্মীপুরের প্রত্যেকটা আন্দোলন জনজীবনে, ধরেন ভূমিহীনদের আন্দোলন, তারপরে ওখানে নদী ভাঙ্গন নিয়ে তো চাঁদপুর, লক্ষ্মীপুর এই পুরো জেলা ব্যাপী আমাদের আন্দোলনটা হয়েছে এক সময়। সেই নদী ভাঙ্গনের বিরুদ্ধে আন্দোলন, জলাবদ্ধতা, সেখানে ফসল নষ্ট হয়েছে, সয়াবিন চাষ হয় ওখানে, সেই সয়াবিন চাষিরা যখন জলাবদ্ধতায় তাদের ফসল হানি হয়, সেগুলো নিয়ে একটা আন্দোলন। এবং এর মধ্যে ব্যাংক ঋণ, সেই কৃষি ঋণ যেগুলো ব্যাংক ঋণ, সেইগুলো নিয়ে তাদেরকে নিয়ে যে আন্দোলন। এবং বিশেষ করে যে মৎস্যজীবীদের একটা বড় আন্দোলন ছিল, যে জেলেদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা দেখেন যে এখন করে রাখে যে মাছ ধরা নিষেধ, সেই সময়টা চলবে কিভাবে? তাদের তো প্রথম দিকেই তাদেরকে কিন্তু ওই যে কিছু রেশন এগুলো দেওয়ার ব্যবস্থা ছিল, এটা ছিল না। আবার সেটা একটা চুজি ছিল, যে দলীয়করণ ছিল, সবাই পায় না, সব জেলারা পায় না। সেইগুলো নিয়ে যে মানে আন্দোলন, সেই আন্দোলনটা এখানে সেই প্রত্যেকটা আন্দোলনে আমাদের পার্টি এবং এই খায়র ইমতিয়াজ মাসুদ দাউদ একদম সক্রিয়ভাবে ওখানে যুক্ত ছিল। এবং অনেকগুলো আন্দোলন কিন্তু সেখানে আমরা ভূমিহীনদের আন্দোলন থেকে শুরু করে সেই আন্দোলনগুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি, এই এলাকায় আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে সেই আন্দোলনগুলো আমরা জয়যুক্ত হয়েছি। তো ওনার কিন্তু অনেক বক্তৃতা করতে পারে, অনর্গল বক্তৃতা করতে পারে। দেখা গেল যে আরবি টারবি সূরা টুরা এগুলো বলে টলেও মানুষের ওই যে মৌলবাদীদেরকে আক্রমণ করতে হবে, তাদেরকে ওই সূরা বলেই তার আরবি এগুলো কালাম বলে সে বক্তৃতা করত। এবং মানুষকে দেখবেন কিন্তু সহজ বুদ্ধ করে, মানে অনেকে আছে না আমরা বইয়ের ভাষায় কথা বলি, সেজন্য মানুষের সাথে কমিউনিকেশনটা হয় না, কমিউনিকেট করতে পারে না। সে কিন্তু আসলে মানুষের সাথে কমিউনিকেটিং বক্তৃতা করতো, বলতো যে এই যে উন্নয়ন, আমি একবার গেছি, সে বক্তৃতা করতেছে, উন্নয়ন দেখছেন নি, উন্নয়ন কেমন হয়, ওই নোয়াখালী ভাষা বলতেছে, দেখছেন নি উন্নয়ন কারে বলে, যে উন্নয়ন তারা আইসা একটা হলো যে পাথর বসায়, খালি পাথর বসায়। আমি তো বুঝি না যে পাথর বসায় কি, ওই যে ফাউন্ডেশন স্টোন লাগায়, যে উদ্বোধনী স্টোন লাগায় না একটা নাম ফলক আর কি, যে কে এই প্রকল্পটা উদ্বোধন করে গেল, এরকম সে পাথর লাগায়। সে বলতেছে খালি খালি উন্নয়ন মানে খালি পাথর বসায়, খালি পাথর বসায়, তারপর আর কোনো খোঁজ থাকে না। আমি প্রথমে বুঝি নাই, কিন্তু পাবলিক কিন্তু হ্যাঁ খুব ইয়ে দিতেছে, টিকিট দিতেছে, হই করতেছে, হ্যাঁ খুব ঠিক আছে।
পাথর বসায়। মানে এরকম আমি একটা উদাহরণ দিলাম যে এরকম কমিউনিকেটিং যে বক্তব্য, সেই বক্তব্যগুলো মানে দাউদ ভাই এখানে রাখতেন। আরেকটা জিনিস, এটা আমাদের জন্য শিক্ষণীয় সবার জন্যই। এটা দাউদ ভাই আপনারা জানেন যে তার অনেক সম্পদ আছে, বাড়িঘর জায়গা জমিও আছে। হাজিরহাটে কমলনগরে আমাদের যে অফিসটা আছে, সেই অফিসটা কিন্তু তার। আমাদের কমরেডদেরকে বলতেন, ওখানকার পার্টির আবার সেটা মানে ঘাটতি, যে ঠিক আছে আমার অফিস আমি দিছি, কিন্তু ভাড়া নিলে তো একটা টাকা লাগতো, তাহলে সেই টাকাটা তোমরা জমাও, জমাইয়া যাতে আরেকটা জায়গা কিনতে পারো তোমরা। তো ওখানে কমরেডরা মিলে বললো যে 2000 টাকা মাসিক ভাড়া নির্ধারণ করলাম, আমি নেবো না, কিন্তু তোমরা এটা জমাও, 2000 টাকা ভাড়া এখানে আছে, এটা ভাড়া দিলে 2000 টাকা বা আরো বেশি পাইতাম, তোমরা 2000 টাকা দিবা, এই টাকাটা জমাও, জমিয়ে পার্টির জন্য অ্যাসেট করো, আমাকে দেওয়ার দরকার নেই। মানে এইরকম ভাবে ওখানকার লোকাল যে পার্টি, সেই পার্টির সাথে সে কিন্তু সবসময় একটা তর্ক বিতর্ক করতো। এই এই বিষয়টা আছে। ওই অফিসটা এখানে আছে। নোয়াখালীতে মাইজদিতে যে মার্কেটটা আছে, ওখানে তার ওখানে 4 তলা মার্কেট ওখানে আছে, বাড়ির মধ্যেও আছে। ওই মার্কেটে একটা জায়গা আমাদের অফিসের জন্য দেওয়া আছে। এই দুইটা অফিস তার ওখানে, তার নিজস্ব ইয়েতে আমাদের পার্টি অফিস আছে। আমি যেটা শুনলাম, তার ছেলেরা বললো, দুইটা ছেলে কমলনগরে যখন ওই যে ওই তারিখে হলো ইয়েটা, শোক সভাটা, তখন আমি গিয়েছিলাম, ওরাও আসছিল। ভালো, বড় ছেলেটা বক্তৃতা করলো যে আমার বাবা মানুষের জন্য কাজ করছেন, বাসদ করছেন, বাসদের রাজনীতি আমরাও পছন্দ করি, আমরা হয়তো বাবার মতো পারবো না, কিন্তু আমরা পাশে থাকবো, আমরা সহযোগিতা করবো। এইভাবে মানে ওখানে বক্তব্যটা রাখলো উনি। আর ওখানে ওখানে প্রকাশ্যে বলে নাই, পরে বলছে যে ওর বাবার একটা ওসিয়ত, ওসিয়ত মানে নির্দেশ আর কি, এটা তাদেরকে বলে গেছে, অনুরোধ করে গেছে, নির্দেশ দিয়ে গেছে যে এই কমলনগরের যে অফিস এবং মাইজদি নোয়াখালী শহরে ওখানে যে অফিসটা আছে, এই অফিসটা বাসদের থাকবে। আমি তো কিছু করতে পারি নাই, তো ওইটা বাসদের থাকবে, ওইটার থেকে ভাড়া তোমরা নিতে পারবে না, ওইটা বাসদ যতদিন আছে ওই দিন ওই অফিসটা থাকবে, এটা ওসিয়ত। এখন ওসিয়ত তো কোনো লিখিত না, সেটা ওসিয়তটা মানলে, সন্তানরা যদি বাবার ওসিয়ত মানে তাহলে খুবই ভালো, আর না মানলেও কিছু করার নাই, কিন্তু উনি এটা বলে গেছেন, ছেলেরা সেটা আবার বলছে আমাদেরকে যে বাবা এটা বলে গেছেন। আর এখানে যে ইয়েটা আছে, একটা ফ্লোরের অর্ধেক অংশ যে মালিকানা দেওয়া হয়ে আছে, সেটার কথা বলছে, তোমরা যদি ওটা ব্যবহার করো থাকো, তাহলে ভালো থাকবা, সেটা কোনো কথা নাই। তোমরা যদি বিক্রি করতে চাও, বিক্রি না করাই ভালো। বিক্রি করতে চাইলে তো পার্টিকে আগে বলবা, পার্টি নিতে পারলে পার্টি যেন মানে ইয়ে করে, পার্টির বাইরে অন্য কোথাও দেবা না, বিক্রি করবা না। তারপরে হচ্ছে আমার ইচ্ছা হলো, আমার অবর্তমানে ওইটাকে তোমরা একটা পাঠাগার এবং মিউজিয়াম করো, এবং পার্টিকে এটার পরিচালনার দায়িত্ব দেবা, আমার নামে একটা পাঠাগার এবং মিউজিয়াম মানে করো। এটা তার ছেলেরা বললো আর কি। এখন এই ছেলেরা কতটুকু এটা কার্যকর করবে সেটা নির্ভর করবে। আমাদের কমরেডরা এখানে নর্থ সাউথে পড়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যাতে তার সাথে একটু সম্পর্ক স্থাপন করে, এখানেই থাকে সে, সেইটা একটু রাখবেন। যেগুলো আমি বললাম, তার আপত্তিটা ছিল পার্টি সম্পর্কে, মানে এটা আমি বললাম পার্টির প্রতি একটা কনফিডেন্স না থাকলে তো এটা করতে পারে না, নিজে হয়তো ওইটা করতে পারতেছে না, ওইটা করতে পারছে। আবার যে যেটা সেটা নিয়ে রাগারাগি করতাম, এই যে আমাদের মজিদ আইছে এখন, ওর বাসায় তো আমরা গেলে পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মাঝে মাঝে রান্না টান্না করে। তো বলতো যে মজিদই বলতেছিল এইবারে যে একবার রতন ভাই গেছে, দাউদ ভাইও আছে, ওখানে ইলিশ মাছ রান্না করছে সর্ষে, বাবা বাপ এখানে 4 পিস খেয়ে ফেলছে। মানে তার তো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হাই ডায়াবেটিস। ডায়াবেটিস মানে 80 না 100 ইউনিট ইনসুলিন নিত এই ধরনের, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণটা করতো না। এটার জন্য আমরা সবসময় তাকে মানে এটা বলতাম, অনেক সময় রাগারাগিও করতাম যে কি ব্যাপার এরকম, মানে এত খাবেন কেন, খাওয়ার দরকার কি, এত প্রয়োজন কি আপনার, সেটা করতো। তো 4 পিস খাওয়ার পরে ওখানে বিড়াল নাকি ম্যাও ম্যাও করতেছিল। তো বলতে যে এই বিড়ালটা ম্যাও ম্যাও করতেছে কেন, তো রতন ভাই আস্তে আস্তে বলছে, সে বলছে যে আপনি তো সব খাইয়া ফেলতেছেন, ওর জন্য কিছু রাখতেছে না, এই জন্য একটা ম্যাও ম্যাও কান্নাকাটি করছে। এরকম রসিকতাও হইতো, মানে এই ধরনের মানুষের। আরেকটা জিনিস বলছে যে এই কমরেডের একটা গুণ ছিল, আমার অনেক তো সমালোচনা আমরা করি, আত্মসমালোচনা করি, সেই সমালোচনা নিয়ে কখনো মানে মন খারাপ করতো, বিরক্ত হয়ে যেত, অভিমান করতো, ব্যাপারটা এরকম না। যেটা সেটা যদি তার ওই প্রেক্ষিতে তার বক্তব্য থাকতো, এটা বক্তব্যটা দিত, কিন্তু এটা নিয়ে কিন্তু মন খারাপ নাই, বা আলোচনা হয়ে গেছে ওইটা শেষ ওই সময়, তারপরে আর সেটা নিয়ে কোনো হ্যাঙ্কারিং নেই, এটা নিয়ে আর কোনো হ্যাং ওভার থাকে না। এই ধরনের যে মানুষটা আমরা ছিল, সেই মানুষটা আমরা হারাইছি। আমাদের দলের জন্য অত্যন্ত মানে খুবই ক্ষতিকর। মানে কেউ যখন ছিল না পার্টির, নোয়াখালীতে সব একদম আনএনিমাস সবাই ছিল, একজন ছিল শুধু শুধু এই দাউদ ছিল।
আর একজনও আমাদের 2013 সালে যখন ওরা দল থেকে চলে যায়, নোয়াখালীতে কিন্তু একমাত্র এই খায়ের মাসুদ দাউদ ছিল, সেই আমাদের ঝান্ডাটা তুলে ধরছিল। এবং তার পরবর্তীকালে ওখানে জাহের ভাই সহ অন্যান্যরা এখানে যুক্ত হয়েছে, অ্যাডভোকেট কাজল লতিফ সহ নুর আলম মাস্টার, এরা তার পরবর্তীকালে এখানে আসছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু শুরুতে কিন্তু এই একাই ছিল, এই খায়ের মাসুদ দাউদ আমাদের পার্টির পতাকাটা ধরেছিল। এখন আমাদের কিছু মানুষ অন্ততপক্ষে আছে, সেই ধরনের সক্রিয় সংগঠন না থাকলেও কিছু মানুষ আমাদের এখানে আছে যারা পার্টিকে ফোন করে, পার্টির পক্ষে পার্টি করে, সমর্থন করে, এবং সেই কাজটা এগিয়ে নেওয়া যাবে। শাহজাহান তালুকদার সম্পর্কে বলছেন যে শাহজাহান তালুকদার অনেক খুবই কষ্টকর সংগ্রাম করতে পারত। আমি ওই যে মোজাফফর আহমদ সম্পর্কে শুনছি, গল্প শুনছি এবং পরে লেখাও শুনছি, যে পার্টির টাকা আছে তার কাছে, কিন্তু নিজে না খেয়ে আছে, অথবা গাড়ি ভাড়া দিতে হবে সেজন্য হেঁটে যাচ্ছে গাড়ি ভাড়া দেবে, কিন্তু পার্টির টাকা খরচ করে। কমরেড শাহজাহান তালুকদার এই ক্ষেত্রে ছিল এই ধরনের একজন দৃষ্টান্তকারী মানুষ। তার কাছে টাকা আছে, সেই টাকা সেটা পার্টির টাকা, প্রকাশনার টাকা হোক, পার্টি ফান্ড হোক, কিন্তু সেই টাকা কমরেড শাহজাহান তালুকদার কোনোদিন সেটা নিজের জন্য খাইতে হবে বা গাড়ি ভাড়া দিতে হবে এই কাজে ব্যবহার করতে পারে। এবং ওই যে প্রকাশনা যেগুলো যায়, আমাদের অনেক কমরেড আছে, আমাদের তো অভ্যাস এরকম আছে অনেক কমরেডেরই, যে বিক্রি করলাম, দিচ্ছি, খরচ করে ফেলছি টাকাটা ভ্যানগার্ড নিয়ে, এরকম চাপ করেও আমাদের কমরেডরা আছে, তারা হয়তো টাকাটা ফেরত দিল না। কিন্তু শাহজাহান তালুকদার কিন্তু 200 কপি ভ্যানগার্ড গেছে, 200 কপির 2000 টাকা কিন্তু সে পরিশোধ করে দিচ্ছে। মানে ওই যে ভ্যানগার্ড বিক্রি করলে কিছু বাড়তি টাকা পায়, সে কিন্তু পরিশোধ করে দিচ্ছে, কিন্তু ওই কমরেডরা কিন্তু টাকাটা দেয়নি। কমরেড শাহজাহান তালুকদার এইভাবে মানে হিসাবের বেলায় এরকম মানে ইয়ে ছিল, মানে পাঞ্চুয়াল ছিল, যে এই জিনিসটা অন্য কমরেডদের আমাদের এখানে শেখার দরকার আছে। আমরা অনেক রাগারাগি করছি। এইবার ওই যে 19-20 সেপ্টেম্বরে যে আসলো, 19-20-21 আমাদের পার্টির মিটিং ছিল, কেন্দ্রীয় পার্টি চট্টগ্রাম মিটিং ছিল, আমাদের প্রার্থীদের মত বিনিময় সভা ছিল, সেখানে আসছিলেন। এদিনও আমি তার সাথে অনেক রাগারাগি করছি মানে কি, এটা একজন একরোখা মানুষও আছে, যেটা মনে করতো সেটা ঠিক, মানে সেটাই ইয়ে করে। সে ওই যে বললো যে কষ্ট করছে, এটা নিয়ে আসলে কিভাবে পারা যাইতো কিনা, অন্যদের সাথে আলোচনা করা, সেগুলোকে শেয়ার করা। সে একবেলা রান্না করতে একটা রাইস কুকার ছিল, আমি গেছি, তো আমি আর তার অন্য জায়গায় ব্যবস্থা করতে চাইছি, আমার না, আপনি যেটা খান আমি ওইটাই খাবো। ওই নিখিলও গেছে কয়েকবার। একটা রাইস কুকারের মধ্যে চাল আছে, একটা গেঞ্জির কাপড়ের মধ্যে একটু ডাল বাইন্দা দিছে, একটা আলু সিদ্ধ দিছে, একটা ডিম সিদ্ধ দিছে, ওই ইয়েটা ওইগুলো মিলিয়ে একসাথে ভর্তা করে খাইলো। এই একবার রান্না করেই কিন্তু 3 বেলা খাচ্ছে, সকালে খাইলো, দুপুরে খাইলো, রাতে খাইলো। মানে এটা, এই যে কষ্ট, এটা একটা একদিকে ওই যে বললো যে কৃচ্ছতার দিক, বা আমি অন্য জায়গায় যাব না, তার কিন্তু খাওয়ার জায়গার অভাব নেই, অন্য জায়গায় যেতে পারে, বাসা আছে, ভাইরা আছে, মা থাকে ওখানেও যেতে পারে। দীপালিদের বাসা আছে, আমাদের রহিম ভাইয়ের বাসা আছে, আমাদের ওই যে কি নাম, ওই যে বিদেশ থাকে যে, ওর বাসা আছে, নজরুলদের বাসা আছে, শীতল ঘোষের বাসা আছে, ওই মাসুদদের বাসা আছে, এরকম অনেক সাপোর্টার আছে, যেতে পারে। কিন্তু এক এক বেলা এক এক বাসায়ও খেতে পারে, কিন্তু ওই একা একা নিজে নিজে এখানে রান্না করে খাইতে, এটা নিয়ে অনেক রাগারাগি করছে, কেন আপনি এই ব্যবস্থা করেন না কেন? কারণ কোনো বাসায় হয়তো একটা টাকা দিয়ে দেন, ওখানে যাই খাইবেন, আপনি আপনার রান্না করার দরকার কি? দীপালিদের ওখানে 1 বছর না 2 বছর ওখানে খেয়েছে, যে দীপালিদের ওখানে টাকা পয়সা দিত, ওরা বলে দেওয়া হয়েছিল পার্টির পক্ষ থেকে, ওখানে যাই খাবেন আপনি, ওখানে যাই খেয়ে আসবেন। এরকম এই কষ্টকর সংগ্রামটা সে এখানে করতো। কমরেড শাহজাহান তালুকদারের বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন ওখানকার, এবং ব্যাপক প্রভাবশালী মানুষ ওখানে। ওই তার পাশেই হলো ইসুলি গ্রাম, সেই ইসুলি গ্রামে তাদের বাড়ি, ওখানেই তাকে সমাহিত করা হয়েছে, সমাধি দেওয়া হয়েছে, এটা আছে। এখন এই যে কমরেড শাহজাহান তালুকদার মানে জমি জমা কিছু আছে, সেগুলো মৌখিকভাবে একটা ভাগ বাটোয়ারা করছিল, মানে গ্রামের যে জমি আছে, আবাদি জমি, এবং শহরের যে বাড়ি আছে এবং গ্রামের বাড়ি, এগুলো বলছে যে ভাইরা তোরা নিয়ে নে, আরো যে 3 ভাই আছে সেই 3 ভাই বলছে তোরা এগুলো নে। আমি এই যে পার্টির অফিসটা যেহেতু আছে চাঁদপুর শহরে নতুন বাজারে, ওই যেটার কথা বলবো যে হোটেল পাঁচতারা হোটেল, সেই পাঁচতারা হোটেল আগে একসময় হোটেল ছিল, হোটেলের নামটা দিয়েছিল পাঁচতারা হোটেল। তো সেইটাই পরবর্তীকালে বাসদ অফিস হয়ে যাওয়ার পরে ওইটা পাঁচতারা হোটেল নামেই চিনতো, ঠিকানা লিখতে হইতো আমাদের এখানে সিটি কর্পোরেশন বাসদ, এখন বাসদ অফিস নামে চিনে, আগে বাসদ অফিস না বলে হোটেল পাঁচতারা বললে ভালো চিনত। আমরা ঠিকানার মধ্যে বাসদ কার্যালয়, হোটেল পাঁচতারা, নতুন বাজার, চাঁদপুর, এটা আমাদের মুখস্থ ছিল ঠিকানা, এখানে লিখতাম আমরা। তো ওইটা সে নিত। অনেকদিন যাবতই বলছে যে আমার শরীর টরীরও খারাপ হয়ে যাইতেছে, কখন কি হয়, ভাই বোনরা ওয়ারিশরা সেগুলো মানবে কিনা,
আমি যেটুকু সম্পত্তি পাই অন্তত পক্ষে যেই শহরের যে জায়গাটা, সেই জায়গাটা আমি পার্টির নামে লিখে দিতে চাই। এখন তো আগে যেরকম লিখে দিতে পারতো যে ঠিক আছে এরকম হলে, কিন্তু এখন বাটোয়ারা হয়ে নামজারি না হইলে, খারিজ মানে মিউটেশন না হইলে, এখন জমি কিন্তু আপনার জমি, আপনি ভোগ দখল করতে কিন্তু বিক্রি করতে পারবেন না বা অন্য কাউকে লিখে দিতে পারবেন না। এরকম একটা নিয়ম আছে, এখন নিয়ম করছে, তো সেই জন্য একটু জটিল হয়ে গেছে। তো সেই জন্য সেই বাটোয়ারার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের ওই যে হারুন বাদশাহ, ওদেরকে মিলিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর ওর ভাই ছোট ভাই মতিন, সাধারণ তালুকদারের ভাই। তো তারা চেষ্টা করতে করতে পারতেছে না, মানে বিলম্ব হইতেছে। এইবারও কিন্তু তার সাথে একটু রাগারাগি করে দিয়েছি যে আপনি কেন এটা করতেছেন, ওদেরকে দিয়ে দেন। আপনার ভাই তার মনের মধ্যে আবার থাকতেও পারে যে নাও দিতে পারে, কারণ এক সময় এটার দাম ছিল না, এখন তো এটা কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। এখন এটার দাম কোটি টাকা, একদম শহরের কেন্দ্রস্থলে, ঘাটে, লন্ডন ঘাটের কাছে, যেখানে ওই যে স্টিমার আগে থামতো টামতো, এই জায়গায়, ওই এই জায়গায়। এখন এই জায়গায় যেটা হয়েছে, এইটা এই যে তার যে মৃত্যুটা আকস্মিক মৃত্যু, এর আগে তো আপনার তার হৃদরোগ আছে, রিং লাগানো আছে হার্টের মধ্যে, দুইটা রিং লাগানো আছে হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানে লাগানো হয়েছে। তো সেই সমস্যা তো ছিলই। নিয়মিত হয়তো ওই যে বললো যে অবহেলা আমরা করি স্বাস্থ্য দিয়ে, নিয়মিত ফলো আপটা করতো না চিকিৎসা, সেগুলো একটা আছে। এখন যেদিন এই যে মৃত্যু বরণ করলেন কমরেড শাহজাহান তালুকদার, সেই দিনই তাদের ভাইদের সাথে একটা বৈঠক ছিল তাদের বাড়িতে, শহরের যে বাড়ি আছে সেই বাড়িতে, এই বাটোয়ারা দলিল টলিল এগুলো নিয়ে। এখন আগে ভাইরা মনে করছিল যে ঠিক আছে এটা, এটা নিয়ে নেবে, এটা তো দাম ছিল না। এখন ভাইরা আবার এটা তারা দিতেছে না, তুমি গ্রামে যে জমি পাই ওই জমি নাও, শহরের যে বাড়ি যদি হয় এখান থেকে না, যেখানে যতটুকু পাইলা এই অংশ নেয়। এটা নিয়ে ওখানে একটা উত্তেজিত কিছু, উত্তেজনামূলক কিছু বাক্য বিনিময় হয়েছে। ওটা করে রাগ করে উনি চলে আসছে অফিসে। অফিসে এসে ওনার বমিটিং টেন্ডেন্সি এবং শ্বাসকষ্ট, সাথে সাথে ওর ছোট ভাইটা আসছে মতিন, মানে এই যে উত্তেজিত হয়ে গেছে ওখানে কথাবার্তা বলে, এইটাও একটা ওনার এই যে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মানে ইয়ে করলো। আর তাৎক্ষণিক ভাবে হাসপাতালে না নিয়ে, আমাদের ওইখানে একটু গাফিলতি হয়, আমাদের তো কমরেডরা ওখানে থাকে না, তার ওই ভাই আসছিল মতিন, প্রথমে নিয়ে গেছে একটা চেম্বারে, একটা ক্লিনিকে ডাক্তারের কাছে, এটার সাথে সাথে সদর হাসপাতালে নিলে হয়তো একটা ব্যবস্থা হইতে পারতো। পরবর্তীকালে যখন সদর হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করছে। হ্যাঁ, ওই হাসপাতালেই এখানে দেওয়ার পরে তারা মৃত ঘোষণা করছে। এই যে একটা ঘটনা, সেই ঘটনাগুলো মানে খুবই মর্মান্তিক, খুবই বেদনাদায়ক। এই যে ঘটনাটা ঘটলো ওনার মানে খবর দেওয়ার ক্ষেত্রে, এটা নিয়েও কিন্তু ওনার সাথে বেশ অনেক রাগারাগি করছি। অফিসে একটা ছেলে থাকতো আমাদের, হকারি করতো, উনি তো দোতলায় থাকতেন, নিচতলাটা অফিস, ছেলেটা নিচতলায় থাকতো বেঞ্চের মধ্যে। দোতলায় আবার আমাদের পানির লাইন নাই, দোতলায় এবং নিচতলায় কোথায় পানির যে ওখানকার যে লাইন থাকে সেই লাইনটা কেটে দিচ্ছে অনেকদিন যাবত। পার্টি একত্র থাকে, পরবর্তী সময় পানির লাইনটা নিতে পারেনি, অনেকগুলো টাকা লাগে, সেই টাকা জোগাড় করতে পারে নাই। এখন বাইরে যে সাপ্লাইয়ের পানি আছে সেখান থেকে পানিগুলো টেনে নিয়ে আমাদের বাথরুমে ব্যবহার করতে হয়, উপরে এবং নিচে। তো ওনার যে শারীরিক অবস্থা, এটা ওঠাইতে কঠিন। তো ওই ছেলেটা আসলে পরে এই পানি পনির এরকম ঝাড় টাড় দেওয়া এগুলো সহযোগিতা হতো, এবং রাতে একজন মানুষ থাকলে তো একটা পাহারাও থাকে, অসুস্থ মানুষ রাত বিরাত কখন কি হয় এটা হয়। তো উনি করছে কি দেখেন কেমন, মানে একটা পার্টির জন্যই করে, পার্টির ভালোর জন্যই করে, কিন্তু এটা আবার বিপরীত হয়ে যায়। ওই ছেলেটার সাথে, ওই ছেলেটার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সে আসে নাই, পার্টির প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে না এসে সে কোথায় গান শুনতে না কি শুনতে গেছে। এখন তার সাথে রাগারাগি করে বলছে তুই বেরিয়ে যায় এখন এই মুহূর্তে অফিস থেকে, তো ওরে দিছে বের করে। তো সেটা বললাম যে একজন মানে পাহারাদার রাখতো, কেয়ারটেকার রাখতো, দারোয়ান রাখতো, তো তার উল্টা টাকা দিতে হয়। আপনার এখানে এই ছেলেটা অন্য কোনো কাজ যদি নাও করে, না করলেও তো এই ছেলেটা আপনার পাহারা দিতে পারে, এই যে পানিটা নিয়ে এনে দেয়, রুম টুম পরিষ্কার করে, ঝাড়টার দেয়, হ্যাঁ, এই আপনি একটু অসুখ বিসুখ হলে খবর নিতে পারে। এই কাজটার জন্য আপনি কেন ওরে টাকা দিতে, যদি চলেও যায়, একসময় রাগ করছেন, তাহলে ওরা আবার ডেকে ডেকে নিয়ে আসেন, বোঝায় টুঝে যে এই তখন এই তুই ভুল করছস, এই জন্য তোর জন্য রাগারাগি করছি, রাগ করলে পরে আমি চলে যেতে বললে যাবে কিনা। এইটাও বলছি, এই যে 19 তারিখে যখন আসছিল, 20 তারিখে, এই দিনও আমি বলছি, নিখিলও কয়েকবার বলতে, কিন্তু আমি বলছি যে এটা করে নাই। এই ধরনের একটা মানে একটা ছিল, আবার একটা পিউরিটাইন যে একটা অবস্থান, সেই অবস্থান থেকে এটা করা যাবে, এটা করা যাবে না, একদম এই জায়গায় না করলেই, ওইটা না করলেই তার সাথে মানে আর মানে চলবে না, এই ধরনের যে অবস্থা। তার মানে এগুলো থেকে সব এই কথাগুলো বললাম হলো যে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, যে আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, ঘটনা তা তো না,
তাহলে সেগুলো থেকে আমরা কি শিক্ষা নেব? এই অনেকগুলো ছোট 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 ঘটনা, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, সেই ঘটনার থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া দরকার। আমাকে কতদিন বলতো যে কি করি বলেন তো, দল ভাঙার পরে আমাদের তো ওখানে লোক নেই, ওখানে ওই ফরিদগঞ্জের ইয়েরা আছে, ওই হারুনরা আছে, হাইমচরের সুধীর মাঝিরা আছে, আর কচুয়াতে আছে জয়দেব কর্মকাররা। এগুলো তো অনেক দূর, 30-40 কিলোমিটার দূরে দূরে। শহরের তো লোকজন সব ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে বিশেষ করে ছাত্ররা, তো শাহজাহান ভাই পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অমুক বর্গে কার্ড দিয়ে আসে, কালেকশনে যায়, ডাক্তার টাক্তার, ইঞ্জিনিয়ার জিইডি এই সমস্ত অফিসগুলোতে। শাহজাহান ভাই তো সবাই চিনে, আমাদের পার্টির তো ব্যাপক পরিচিতি। জামান ভাই ওখানে মানে পার্টির নেতা, এক সময় আবদুল্লাহ সরকার ছিল, আবদুল্লাহ সরকার এমপি ছিল, জামান ভাই ওখানে এফএফ বাহিনীর কমান্ডার ছিল বৃহত্তর কুমিল্লা জেলার। সবাই চিনে ওখানে রাজনীতি করতো, যে এটা খালেকুজ্জামানের চিনে না এরকম তো নাই। তো এই জন্য দেয়। তো ওখানে হয়তো কার্ড দিয়ে আইছে, পরে মার্ক্সবাদীরা যায় ওখান থেকে টাকা নিয়ে আসছে। তো বলছে সাধারণ ভাই তো আসছিল, কার্ড দিয়ে গেছে, তো ঠিক আছে। মানে সাধারণ ভাই ওখান থেকে বলছে হ্যাঁ ঠিক আছে, সাধারণ ভাই কই এখন? আছে। এটা বলে টাকা নিয়ে আসতো। তো আমরা জিজ্ঞেস করেছি যে এটা কি করা যায় এটা নিয়ে? আমি বলছি এটা নিয়ে কিছু করা যায় না। যারা দেয় তাদেরকে বলে দিয়ে যে আমাদের দলটা এরকম ভাগ হয়ে গেছে, আমাদের থেকে চলে গেছে, এটা সরাসরি তাদেরকে বলে দিয়ে আসে। তারপরে তারা দিলে সেটা তাদের ব্যাপার, এটা বলবেন। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এরকম টিম না বাড়াইতে পারবে, তো ওরা যায় নিয়ে আসে, তার আগেই আপনি লোক পাঠিয়ে যদি নিয়ে আসে, যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ একটু বাধা দিতে পারবে না। কারণ এটা তো আমাদের নির্দিষ্ট করে না, মানুষের কাছে সবাই যাইতে পারে, সব পার্টি যাইতে পারে। এখন কারে দেবে কারে দেবে না সেটা তাদের ব্যাপার। আর আমরা কত বেশি মানুষের কাছে যেতে পারি, এরকম মানে সারল্যও ছিল। একটা সবসময় যদি যে রাগারাগি করছি, কখনো মন খারাপ করে হাসতো, হাসতে 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 বলতে আমরা এটা নিয়েও রাগারাগি করছি, কি ব্যাপার আপনারা সমালোচনা করতেছি তারপরে আপনি হাসতেছেন। একটা যদি রিয়েলাইজেশন থাকতো যে হ্যাঁ ভুল করে ফেলতেছে, এটা করে ফেলছে। তো এই কমরেডটার অনেক ধরনের যে গুণাবলী, সেই গুণাবলীটা আছে, এই ছিল এই কমরেডের। আমি তো বললাম যে দক্ষতার ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে সবার একরকম থাকে না, কিন্তু পার্টি অন্তঃপ্রাণ ছিল। পার্টির তার আচরণের দ্বারা হয়তো অনিচ্ছাকৃত অজ্ঞানতার কারণে সে একটা ক্ষতি হয়ে যেতে পারে পার্টির, কিন্তু জ্ঞানত সচেতন ভাবে পার্টি ক্ষতিগ্রস্ত হোক এই ধরনের কোনো কাজ এই কমরেড শাহজাহান তালুকদার এটা করে নাই। এবং সেজন্য আমরা বলছি যে এই কমরেডের অন্যান্য অনেক জিনিস আছে, আপনাদের গত সময়ও নেই, আমি একটু বলতে পারতাম অন্য বিষয়গুলো নিয়ে রতন ভাই কিছু বলছেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ে যেহেতু আমরা এক জায়গায় জড়ো হয়েছি, কিছু রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারলে ভালো হয়েছে। যদি 5-10 মিনিট একটু আপনারা সময় দেন তাহলে একটু বলে দিই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই ঘোলাটে ব্যাপার, অনেক সম্পত্তিও ছিল তাদের সিরাজগঞ্জ শহরের উপর। আমাদের দল ভাগ হওয়ার পর তো অফিসটাও দখল হয়ে গেছিল, পরবর্তীকালে আমরা দখল করছি ওখানে, একটা দুইটার মধ্যে একটা। এই দুইটা কমরেড তখন ওখানে সংগঠন করতে, সবুজনী মণি এবং নবপ্রভার কর্মকার। এবং যারা মাহবুবেদের সাথে যারা চলে গেছিল, পাতা ভাই পরে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগে গেছিল, সেই পাতা ভাইরা মিলিয়ে এই নব এবং অনেককে ওই যমুনার চরে নিয়ে গেছে, চরে নিয়ে যেয়ে ওদেরকে জবাই করতে চাইছে, এরকম ভয় দেখাইছে যে ওরা এই ওরা বাসদ এত প্রভাবশালী মানুষ, এই প্রভাবশালী মানুষদের পক্ষে ওখানে বাসদ নাম নিয়ে আবার ওরা কেন দাঁড়াইবে? তখন 15 দল ছিল, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ওরাই তো ছাত্র নেতা, ওদেরকে রিপ্রেজেন্ট করতে দেয় না, সংগ্রাম পরিষদে বক্তৃতা করতে দেয় না, 15 দলের মধ্যেও দেয় কোনো প্রতিনিধিত্ব করতে দেয় না। এইরকম অবস্থায় কিন্তু এই সিরাজগঞ্জের যে পার্টিটা, সেই পার্টিটা কিন্তু ওরা দুই বন্ধু আর কি কয়েকদিন আগেই আসছে। আসছে মানে হলো ট্র্যাজিক, মেয়েটা এখানে বিয়ে দিছে, এখানে থাকতো, মেয়ের বাসায় উঠছিল, কালকেই তো আসছিল, আমাদের যে মিটিং হচ্ছিল, হচ্ছিল বাংলাদেশের মিটিং, তখনই ওই অফিসে গেছিল, গভর্নমেন্ট নবর্ষ আসছিল, এখানেই আসতে বলছিলেন যে এখানে থাকে। এখন একটু মানসিক সমস্যায় মানে ভুগতেছিল। তো বলছে যে বেঁচে থাকা আর আমার কোনো মানে নাই, অর্থ নেই। মনে বলতেছে যে আমার বেঁচে থাকার আর কোনো অর্থ হয় না এই পৃথিবীতে, এটা বোঝা হয়ে যাচ্ছে। ও একটা বিরাট সম্পত্তি ছিল, বিরাট একটা হোটেলও দিছিল, ঋণগ্রস্ততায় নানাভাবে এগুলো ব্যবসা করতে গেছিল। তারপরে আবার সিনেমা বানাইতে সেখানে ইন্ডিয়া দিয়ে কতদিন পড়ালেখা করে আসলো, আবার এখানে মামুনুর রশিদের সাথে থেকে 1 বছর না 2 বছর এখানে নাটক করবে, এগুলো লিখবে, কয়েকটা উপন্যাসের বইও লিখছে, ভালোই লিখছে, খারাপ না, গল্প লিখছে, গল্পের বই, উপন্যাসের বই, সেগুলো বেশ ভালো জিনিসগুলো নিয়ে আসছে। শ্রেণী ঘ্রাণটা শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে লিখছে,
ক্ষমতার মানুষ ছিল, কিন্তু এই যে নানা করতে গিয়ে সে একটা শিক্ষকতা করতো হাই স্কুলে। তো ওরা বলা হয়েছিল তুমি শিক্ষকতাটাই করো আর পার্টিরটা কাজটা করো। তো কারা কারা বুদ্ধিতে ওখানে আবার ব্যবসা করতে গেছে, ব্যবসা করতে যেয়ে ওখানে টাকা হয়েছে, সেই ঋণ পরিশোধ করতে যেয়ে আবার ঋণ নিয়েছে, ঋণ নিয়ে আবার ওখানে একটা 4 তলা না 5 তলা একটা হোটেল করছে সিরাজগঞ্জ শহরের উপরে একদম সদর রোডে। এই হোটেল এইবারে এসে শুনলাম যে পুরাটা সেই হোটেল বিক্রি হয়ে গেছে, বিক্রি করার পরে এখন 30 লাখ টাকা না 40 লাখ টাকা ঋণ হয়ে গেছে। এই ইয়েতে এখন মানসিক যে সমস্যা সেই সমস্যার মধ্যে ভুগতেছিল। এখন হয়তো এই যে রেল লাইনের ধারে যাচ্ছে মানে আনমনা হয়ে হয়তো হাঁটতেছে কোনো প্রকার মৃত্যুবরণ করবে। তার মানে এই কমরেডরাও এখনো পর্যন্ত কিন্তু ওখানে গেলে পরে সাধ্য অনুযায়ী মানে করার চেষ্টা করতো। এই যে ঋণগ্রস্ততা হয়ে গেছে, ঋণগ্রস্ত, তারপরেও কিন্তু পার্টির জন্য এই কমরেডরা ছিল। আমি তো নবরে বলছিলাম যে ওরা অফিসে থাকুক, ওর মেয়ের বাসায় না থেকে আমাদের অ্যাসোসিয়েশনে থাকুক, এনে থাকুক, ভ্যানগার্ডে থাকুক এসে, সেটাই বলছিলাম। এবং কালকে আমি মিটিং করতেছিলাম, কথা বলতে পারতেছিলাম না ওর সাথে। আমি উপরে বলছি জামান ভাই আছে উপরে, তুমি জামান ভাইয়ের সাথে যাবো, ওখানে যাবো, জামান ভাইয়ের সাথে কথা বলবো। কালকে আজকে কি ধরনের ট্র্যাজিক ঘটনা ঘটে গেল, এগুলো সহ্য করার ক্ষমতাটা মানে কমেই যাচ্ছে। যাক কমরেড, তারপরেও তো আমাদের সুখ যতই হোক, যত বেদনার যত কষ্টই হোক, আমাদের যে দায় আছে, সেই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। এবং সেই দায়িত্ব যেটা আমরা স্বেচ্ছায় আমাদের উপরে কেউ দেয় না, স্বেচ্ছায় আমরা কাঁধে তুলে দিচ্ছি, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এখানে যেটা বলছিলাম যে রাজনৈতিক পরিস্থিতিটা সম্পর্কে একটু সামান্য বলি। বাংলাদেশের রাজনীতিটা একটা জটিল একটা মোড় নিতেছে। এটা অভ্যুত্থানের পরেই, যে অভ্যুত্থানের কারীটা, এটা আসলে অভ্যুত্থানের পরেই অভ্যুত্থানটা আসলে বেহাত হয়ে গেছে। রতন ভাই তো বললেন মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ বেহাত, 90-এর গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরপরই আসলে 24-এর গণ অভ্যুত্থানটাও অভ্যুত্থানকারীদের কাছ থেকে বেহাত হয়ে গেছে। এবং এখানে যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশি এবং বিদেশি শাসক এবং লুটেরা, তাদের কবলেই এখানে দেশটা পড়ে গেছে। এবং সেটা নিয়ে তো নানা চক্রান্ত ষড়যন্ত্র সেগুলো তো আছেই, দেশের স্বার্থ জাতীয় স্বার্থ সেগুলো ঢুকে দিয়ে। এবং দেশেও একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য সর্বপ্রথমে যেটা দরকার ছিল যে সেটা একটা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এইটাই